বাইরে বক্স বাজছে, কিন্তু ১৮ বছরের ফালাকের কাছে মনে হচ্ছে সেটা তার মরণ ঘণ্টা। আয়নার সামনে বসে ফালাক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার গালের কাজল চোখের জলে মিশে একাকার হয়ে গেছে। বাবা মা মরা এতিম মেয়ে ফালাক। বড় ভাই আর ভাবির সংসারে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ বুঝলো সে আসলে তাদের কাছে একটি পণ্য ছিল। ভাইয়া, তুমি এই কয়েকটা টাকার জন্য আমাকে ওই লোকটার হাতে তুলে দিচ্ছ, যে লোকটা ডিভোর্সি, যার বয়সের সাথে আমার কোনো মিলই নেই। লোকে বলে সে বড় মাস্তান, সবাই তাকে ভয় পায়। আমি ওই বাড়িতে গিয়ে বাঁচবো তো? ফালাকের বড় ভাই ঘরের এক কোণে বসে মির্জা বাড়ি থেকে পাঠানো টাকার বান্ডিলগুলো গুছিয়ে রাখছে। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু লোভের তৃপ্তি। চুপ কর ফালাক, কপাল করে এমন করে ঘরে বিয়ে হয়েছে তোর। মাস্তানি করুক আর যাই করুক, তার অনেক টাকা। গহনাগুলো পড়েছিস, এগুলো সব ওদের বাড়ি থেকে পাঠিয়েছে। তোর ভাবি আর আমি তোকে আর কতদিন খাবো? এখন নিজের পথ নিজে দেখে নে। ফালাকের ভাবি পাশ থেকে বলে ওঠে, এই যে এতগুলো টাকার গয়না, এগুলো ওনার পরিবার থেকেই পাঠিয়েছে। এই অভাবের সংসারে তুই থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। যা, ঠিক মতো তৈরি হয়ে নে। ৩২ বছর বয়সী সাদ মির্জা তার কামরায় বসে সিগারেট টানছে। সাদ এলাকার দাপটে মাস্তান, সবাই তাকে জমের মতো ভয় পায়। তার আগের স্ত্রী তার এই অন্ধকার জগৎ আর রূঢ় আচরণ সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে চলে গেছে। সাদের মা ঘরে ঢুকে বলেন, সাদ, গাড়ি তৈরি, আর কতক্ষণ বসে থাকবি? মেয়েটা এতিম, খুব শান্ত, তুই বিয়েটা করলে ওর একটা গতি হবে আর আমাদেরও বংশও রক্ষা পাবে। সাদ দাঁতে দাঁত চেপে বলে, আমি আগে বলেছি মা, আমি বিয়ে করতে চাই না। তোমরা টাকা দিয়ে মেয়ে কিনে আনছো আমার জন্য, এটা বিয়ে নয়। আমি তাকে কোনো দিনও স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সেই বাড়িতে শুধু তোমাদের পছন্দের পুতুল হয়ে থাকবে, আমার কেউ না। রাত বাড়ে। সাদের দামি গাড়ি ফালাকের বাড়ির সামনে। পাড়াপড়শিরা জানলা দিয়ে উঁকি মারছে। মাস্তান সাদ মির্জার ভয়ে কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। ফালাকের বড় ভাই প্রায় জোর করে তাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির পেছনের সিটে ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার পাশে বসে আছে সাদ মির্জা। সাদের গায়ের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার গাম্ভীর্য ফালাককে আরও আতঙ্কিত করে তুলছে। সাদ একবারও ফালাকের দিকে তাকায়নি। গাড়ি চলতে শুরু করে মির্জা ভিলার দিকে। মির্জা ভিলার রাজকীয় কামরায় ফালাক এক কোণে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ আগে এই ঘরে এনে বসিয়ে দিয়েছে এই বাড়ির কয়েকজন। সাদ ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। সেই শব্দে ফালাক আঁতকে ওঠে। সাদের হাতে ছিল একটা মদের বোতল। সারা শরীর থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। টলতে টলতে ফালাকের সামনে গিয়ে দাঁড়ালো সাদ। ফালাক ভয়ে খাটের এক কোণে সিটিয়ে আছে। সাদ বোতলের শেষ চুমুকটা দিয়ে সেটা মেঝেতে আছাড় মেরে ভাঙল। কাঁচ ভাঙার শব্দে ফালাক আর্তনাদ করে ওঠে। সাদ কোনো কথা না বলে রাগে আর বিরক্তিতে নিজের গায়ের দামি শেরওয়ানিটা টেনে খুলে একপাশে ছুঁড়ে ফেলে। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক ভয়ে পিছাতে পিছাতে দেওয়ালের সাথে মিশে গেছে। সাদ ফালাকের খুব কাছে এসে দাঁড়ায়। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের কপালে লাগছে। কি হলো, ভয় পাচ্ছিস? তুই জানতি আমি কেমন লোক, জেনে শুনেই তোর টাকার লোভেই মাস্তানের গলায় ঝুলে পড়েছিস। এখন সতীপনা দেখিয়ে লাভ নেই। বিয়ে করার শখ আজ আমি মিটিয়ে দিচ্ছি তোর। সাদ তার শক্ত আঙুলে ফালাকের চিবুকটা চেপে ধরে মুখটা ওপরের দিকে তুলে। সাদের চোখের মণি দুটো লাল হয়ে আছে। ফালাক কিছু বলার আগেই সাদ তার চুলের খোপায় হাত দিল। সযত্নে গেঁথে রাখা সাদা গাজরা ফুলগুলো এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেলে। কয়েকটা ফুল ছিঁড়ে ফালাকের কোলের ওপর, বাকিগুলো ছড়িয়ে গেল বিছানায়। খোপাটা আলগা হয়ে ফালাকের পিঠময় তার ঘন কালো চুল ছড়িয়ে পড়ে। ছিটকা টানে ফালাকের ব্লাউজের বোতামগুলো হাত দিল সাদ। ফালাক ছটফট করছে। সাদ এক নিমেষে ওপরের বোতামগুলো ছিঁড়ে ফেলে। ফালাকের কান্নার শব্দ সাদের কানে পৌঁছাচ্ছে না। মাথায় তখন কেবল নেশা আর ঘৃণা কাজ করছে। কান্নার নাটক বন্ধ কর। তোর মতো লোভী মেয়েদের আমি চিনি। বিয়ে করার যখন এতই শখ, তখন সেই শখ আমি আজ মিটিয়ে দিচ্ছি। কথা বলেই সাদ প্রচণ্ড আক্রোশে ফালাকের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফালাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার ১৮ বছরের দুর্বল শরীরটা কিছুই নয়। ফালাকের আর্তনাদ এই বদ্ধ ঘরের দেওয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে স্রেফ একটা পণ্য হিসেবে ব্যবহার করতে শুরু করে, যার কোনো মন নেই, কোনো অনুভূতি নেই। ফালাকের শাড়ির আঁচলটা অবজ্ঞার সাথে সরিয়ে দিল সাদ।
রজনীগন্ধার পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াতে লাগলো। ব্যথার এক তীক্ষ্ণ অনুভূতি ফালাকের সারা শরীর ছড়িয়ে পড়ছে। ফালাক যন্ত্রণায় কুঁকড়ে আছে, তার চোখ দুটো দিয়ে অনবরত জল গড়িয়ে চাদর ভিজে যাচ্ছে। ফালাক এখন এই লোকের নামে সিলমোহর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন তো এসব স্বাভাবিক। ফালাক এটাই মনে মনে সান্ত্বনা দিল নিজেকে। ভোরের আজান দিচ্ছে। সাদ অন্য পাশে শুয়ে আছে। ফালাক উঠে কোনো মতে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘণ্টাখানিক পর একটা শাড়ি পরে বের হলো। ভালো লাগছে না কিছুই, তাই নিচে নেমে এলো আস্তে আস্তে হেঁটে ফালাক। প্রথমে একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো, যিনি পান চিবোচ্ছেন। সম্ভবত এটা সাদ মির্জার দাদি। কি হলো নতুন বউ? আমার নাতি মনে হয় তোমায় হাঁটার অবস্থায় রাখে নাই, এমনভাবে হাঁটছো। ফালাকের লজ্জায় কান গরম হয়ে ওঠে। কিছু বলতে যাবে আর তখনই ফালাকের লজ্জায় কান গরম হয়ে উঠল। নুয়ে পড়া মাথাটা যেন আর কোনোভাবে সোজা করতে পারল না সে। লজ্জায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দাদির কথা ধরনের যেমন ঠাট্টা ছিল, তার চেয়েও বেশি ছিল এক ধরনের রূঢ় সত্য। ফালাক হাত দিয়ে নিজের পরনের শাড়ির আঁচলটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে দাদির তীক্ষ্ণ চাহনি থেকে নিজেকে ঢাকার চেষ্টা করছে। কিছু বলতে যাবে তখনই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ফালাক আর চোখে চেয়ে দেখল সাদ নামছে। সাদের পরনে এখন সাদা একটা শার্ট আর জিন্স প্যান্ট। রাতে সে মদ্যপ অবস্থায় থাকা রক্তচক্ষু নেই ঠিকই, কিন্তু চোখে সেই কাঠিন্য এখনো একই রকম। চুলগুলো অবিন্যস্ত, চোখে ঘুমের চেয়ে বিরক্তি বেশি। সিঁড়ি দিয়ে নামার সময় একবার ফালাকের দিকে তাকালো। ফালাক শিউরে উঠল। রাতের সেই পাশবিক স্মৃতিগুলো আবার তার শরীরের নীল ক্ষতগুলো চাবুকের মতো আঘাত করলো যেন ফালাককে। সাদকে দেখে দাদি পান চিবোতে বন্ধ করে একটি কুটিল হাসি হাসলেন। কী রে সাদ, আজ এত ভোরে বিছানা ছাড়লি যে? নতুন নাত বউ তো দেখি সকালে হাঁটা চলা করতে পারছে না। তুই কি তবে একটু বেশি মাতলামি করলি রাতে? সাদ দাদির কথা কোনো উত্তর দিল না। ফালাকের একদম কাছে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে দুপা পিছিয়ে গেল। যা, এখান থেকে আমার ঘরে গিয়ে বস। সাদ তার চোখের দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি দিল। মনে রাখিস, তুই এ বাড়ির উত্তরাধিকারী জন্মানোর একটা মাধ্যম মাত্র। এর বেশি কিছু আশা করলে ভুল করবি। যা, ওপরে যা। ফালাক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। পেছনে শুনতে পেল দাদি খিক খিক করে হাসছে আর সাদকে বলছে, মেয়েটা খুব নরম রে সাদ, একটু আস্তে চালাস। ফালাক নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তার মনে হচ্ছে বিশাল মির্জা ভিলার প্রতিটি ইটের নিচে এক একটা গোপন অভিশাপ লুকিয়ে আছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার 18 বছর জীবনটা আজ এই জঞ্জালের মাঝে আটকে আছে। হঠাৎ তার নজর পড়ল খাটের পাশে মেঝেতে রজনীগন্ধার সেই পিষ্ট হয়ে যাওয়া পাপড়িগুলো এখনো পড়ে আছে। তার জীবনের পবিত্র যেন ওই পাপড়িগুলোর মতোই সাদের পায়ের নিচে পিষে শেষ হয়ে গেছে। সাদ কোনো কথা না বলে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিপ গাড়ি স্টার্ট দেওয়ার বিকট শব্দে ফালাকের কানে এলো। সাদ কোথায় গেল, কেন গেল, কাউকে কিছু বলে যায়নি। মির্জা বাড়ির সাদ মির্জাকে প্রশ্ন করার সাহস কারণেই। ফালাক দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল সাদের গাড়িটা ধুলো উড়িয়ে গেট পার হয়ে চলে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলল। অন্তত কিছুক্ষণের জন্য হলেও সে এই লোকটার বিষাক্ত উপস্থিতি থেকে মুক্তি পেয়েছে। ঘরটা এখনো অগোছালো। সাদের ফেলে রাখা সেই মদের বোতলের কাচের টুকরোগুলো এখনো মেঝেতে ঝিকঝিক করছে। ফালাক নিজে একটা ঝাড়ু এনে ঘরটা পরিষ্কার করতে লাগলো। কি করবে সে সবটা ভেবে নিতে হবে। অনাথ মেয়ে, সে খুব কষ্ট করে বড় হয়েছে। ভাই ভাবি সংসার বোঝা হয়েছিল এতদিন, সেটা থেকে তো অন্তত মুক্তি পেয়েছে। ঠিক তখনই দরজায় কড়াঘাত পড়ল। ফালাক, ভেতরে আছো? দোর খোলো। ফালাক চট করে চোখ মুছে আঁচল ঠিক করে দরজা খুলল। সাদের মা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি নতুন শাড়ি আর কিছু গয়না। সাদ কোথায় গেছে জানি না, তবে আজ বিকেলে আমাদের আত্মীয়রা আসবে তোমাকে দেখতে। সাদকে ছাড়াই তোমাকে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে। মির্জা বাড়ির ইজ্জত যেন ছোট না হয়, সেটা খেয়াল রেখো। ফালাক বুঝল এই বাড়িতে তাকে স্রেফ একটি সাজানো পুতুলের মতো রাখা হয়েছে। বিকেল গড়াতেই সাদের দুই কাজিন বোন রিসা আর নিসা আর সাদের ভাবি মামাতো ভাইয়ের বউ হুড়মুড় করে ফালাকের ঘরে ঢুকলো। তাদের হাতে মেকআপ বক্স, দামি কাতান শাড়ি আর গয়না। ফালাক খাটের এক কোণে বসেছিল। তাদের দেখে সে জড়সড় হয়ে দাঁড়ালো। ও মা, মেয়েটার মুখ তো দেখি শুকিয়ে আমসি হয়ে গেছে। সাদ কি সারা রাত ঘুমাতে দেয়নি নাকি? যা মেজাজি ছেলে, বলেই ভাবি খিলখিল করে হেসে উঠল। ফালাকের ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। তার গলার কাছে যে নিচে দাগটা হয়েছে সেটা ঢাকতে সে আপ্রাণ চেষ্টা করছে। ফালাক কোনো কথা বলল না। কেউ তার ভেতরে রক্তক্ষরণ দেখতে পাচ্ছে না। তারা জোর করে ফালাককে ড্রেসিং টেবিলের সামনে বসালো। মুখে কড়া মেকআপ ঘষা হচ্ছে যাতে কাল রাতের কালশিটগুলো ধরা না পড়ে।
গলায় ভারী নেকলেস পরিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজনরা দেখছে আর প্রশংসা করছে ফালাকের রূপের। ফালাকের বাড়ির লোকও এসেছে। ফালাকের বড় ভাবি ফালাককে বলে যাচ্ছে, একটু মাথা নিচু করে চলবি। সাদের প্রথম বউটা খুব মুখে মুখে তর্ক করতে, তাই তো সাদ ওকে লাথি মেরে বের করে দিয়েছে। ফালাক হা বলে উত্তর করেছে। হঠাৎ বাড়ির সদর দরজায় জিপ গাড়ির কর্কশ আওয়াজ শোনা গেল। সাদ ফিরেছে। সবাই চুপ হয়ে গেল। সাদের হাতে একটা ব্যান্ডেজ, শার্টের কলারে রক্তের ছিটা। ড্রয়িং রুমে ঢুকেই সবার সাজগোজ আর ফালাককে দেখে থমকে দাঁড়ালো, চোখে বিরক্তি। এই সঙ্গের নাটকের মানে কি? তোমরা পুতুল নিয়ে সাজ খেলছো? ফালাক, তুই এখনো কি এই লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছিস? ওপরে যা। সাদের অহংকারে পুরো ড্রয়িং রুমে পিন নীরবতা নেমে এলো। উপস্থিত আত্মীয়রা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। সাদের হাতের ব্যান্ডেজ আর শার্টের কলারে ছোপ ছোপ রক্তের দাগ দেখে ফালাকের কলিজা যেন শুকিয়ে এলো। সাদ আবার গর্জে উঠল, কি হলো? কানে কথা যায় না? বলছি না ওপরে যা। ফালাক আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভারী শাড়ি আর গয়নার ভার সামলে প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিতে লাগলো। হার্টবিট এত দ্রুত চলছে যে সে নিজের কানেই সেই ধকধক শব্দ শুনতে পাচ্ছে। মিনিট 10-এর মধ্যে সিঁড়িতে পরিচিত ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। সাদ আসছে। ফালাক ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসলো। সাদ লাথি দিয়ে দরজাটা খুলল। চোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। গট গট করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো।